সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আর হ্যাঁ, বরাবরের মতো প্রেজেন্টেশন রয়েছে এমন স্বাধীন। আমি আজকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের কবিতার নাম হলো তাহারই পরে মনে। এটি হচ্ছে একটি রোমান্টিক কবিতা এবং একই সাথে এটি হচ্ছে একটি দুঃখবাদের কবিতা। এক কথায় যদি আপনি বলতে চান যে তাহারই পরে মানে কবিতার মূল উপজীব্য বিষয় কি, তাহলে এক কথায় যদি বলতে চান তাহলে এভাবে বলা যায়, প্রকৃতি ও মানব মনের সম্পর্ক এই কবিতার মূল উপজীব্য বিষয়। এভাবে বলতে পারেন যে প্রকৃতি ও মানব মনের সম্পর্ককেই কবি এই কবিতার মূল উপজীব্য বিষয় হিসেবে উপস্থাপন করে চেষ্টা করেছেন। তো মূল কবিতাটি বিশ্লেষণের পূর্বে আমি বেশ কিছু তথ্যপত্র আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। এই কবিতা রিলেটেড যে তথ্য এবং তথ্যগুলো থেকে আপনার ফাইনাল পরীক্ষাতে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে কিংবা বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। তো যাই হোক, আমি বলছিলাম যে তাহারই পরে মানে কবিতার প্রথম যে প্রশ্নটি আপনাদের আসতে পারে সেটি হচ্ছে, এই কবিতাটি কোন ছন্দে রচিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এই কারণে ক্লাসের শুরুতে থেকে আমার ক্লাসটি আপনি যখন করবে তখনই আপনারা কী করবেন, একটু কলম খাতা একটু সাথে নিয়ে আমার ক্লাসটি একটু করার জন্য আপনাদের জন্য সচেতন করে থাকি। অর্থাৎ কলম এবং খাতা সাথে থাকলে আপনার এই ক্লাসটি বেশি উপভোগ্য হবে এবং সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে। ওকে, বলছিলাম কি, তাহারই পরে মানে কবিতাটি কোন ছন্দে রচিত? হ্যাঁ, অক্ষর বৃত্ত ছন্দে রচিত। এবং যদি প্রশ্নটি আপনার এভাবে আসে যে তাহারই পরে মানে এই কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে বা কোন কাব্যের অন্তর্গত, তাহলে কিন্তু আপনি কিন্তু যদি জানা থাকে অনায়াসে কিন্তু আনসার করতে পারবেন। কি? সাঝের মায়া। সাঝের মায়া। আবার এভাবেও প্রশ্ন আসতে পারে যে এই সাঝের মায়া কাব্যটি কার লেখা? যদি জানা থাকে তাহলে আপনি কিন্তু আনসার করতে পারবেন, সুফিয়া কামালের লেখা। ওকে, আবার এভাবেও প্রশ্ন আসতে পারে যে সুফিয়া কামালের প্রথম কাব্যের নাম কি? তখন কিন্তু আপনি আনসার করতে পারবেন সাঝের মায়া। এটি হলো সুফিয়া কামালের প্রথম কাব্য। সুফিয়া কামালের প্রথম কবিতাটার নাম হচ্ছে বাসন্তী। কি বলেছি? বাসন্তী। এটি যে পত্রিকা প্রকাশিত হয়েছে সেই পত্রিকা তৎকালীন সময় সবচেয়ে ফেমাস পত্রিকা, তার নাম হলো সওগাত। এই সওগাত পত্রিকায় এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল। তোকে আমি একবার শুরুতেই বলেছিলাম যে এই কবিতাটি আলোচনার পূর্বে আমরা একটু ব্যাকগ্রাউন্ড কেন এই কবিতাটি লেখা হয়েছে, এই কবিতাটি লেখার প্রেক্ষাপটটা কি, এই প্রেক্ষাপটটা যদি আপনার জানা থাকে তাহলে কবিতার বিষয়বস্তু অনুধাবনে, কবিতার বিষয়বস্তু বিশ্লেষণে আপনার সবচাইতে বেশি কি হবে, সুবিধা হবে। ওকে, তো আপনারা জানেন যে সুফিয়া কামালের যখন 7 বছর বয়স তখন কিন্তু তার বাবা তাদেরকে ছেড়ে পরিবার থেকে দূরে চলে যায়। দূরে চলে যায় মানে সন্ন্যাসী হয়ে যায়। তার বাবা ছিলেন একটু আধ্যাত্মিক টাইপের লোক, তো যে কারণে ওই সুফি টাইপের লোক ছিলেন, যে কারণে সিদ্ধি লাভের উদ্দেশ্যে পরিবার পরিজন ছেড়ে তিনি অন্যত্র চলে যান। তো তখন কিন্তু সুফিয়া কামালকে মানুষ করতে তার মায়ের কিন্তু অনেক বেগ পেট হয়েছে। আমি এখানে উল্লেখ করছি যে বেগম সুফিয়া কামালের জন্ম কিন্তু তার মামাবাড়িতে। মামাবাড়ি কোথায়? মামাবাড়ি হচ্ছে শায়েস্তাবাদ।
শায়েস্তাবাদ কোথায়? শায়েস্তাবাদ সেই বরিশালে, তার মানে হচ্ছে বরিশালের শায়েস্তাবাদে। তো তার পৈতৃক নিবাস কোথায়, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। পৈতৃক নিবাস কিন্তু আবার কুমিল্লা। তাহলে দুটো কিন্তু গুরুত্বপূর্ণ, পৈতৃক নিবাসটা হচ্ছে কুমিল্লা, আর তার মাতুলালয় কোথায়, তার মায়ের বাড়ি কোথায়, মায়ের বাড়ি হচ্ছে সেই শায়েস্তাবাদ, এটি কোথায় পড়েছে? বরিশালে পড়েছে। তো এগুলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে 13 বছর বয়সে যখন একজন মেয়ে শারীরিকভাবে পরিপক্ক হয়ে ওঠেনি, এমন অবস্থায় কিন্তু সুফিয়া কামালের বিয়ে হয়ে গেল তারই মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সাথে। এর আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি, সেটা হলো যে আমরা যেরকম মানে পারিবারিকভাবে, অর্থাৎ বর্তমানে একজন শিশু বাংলাদেশের জন্মগ্রহণ করার সাথে সাথে সে কিন্তু তার মায়ের ভাষাটাকে রপ্ত করছে, তার মানে হচ্ছে বাংলা ভাষাটাকে রপ্ত করছে। তো সুফিয়া কামাল যখন জন্মগ্রহণ করেছিলেন, তিনি যে বংশের জন্মগ্রহণ করেছিলেন সেই বংশটা হচ্ছে নবাব বংশ। এই নবাব বংশের মানে প্রধান ভাষা ছিল, মৌখিক ভাষাটা ছিল, কথ্য ভাষাটা ছিল উর্দু। সেকেন্ড ভাষা অর্থাৎ কথ্য ভাষাটা ছিল উর্দু, এটা তারা সব জায়গাতেই ব্যবহার করত। সেকেন্ড ভাষাটা ছিল তাদের ফার্সি, এবং থার্ড ভাষাটা ছিল তাদের আরবি। তার মানে হচ্ছে উর্দু, ফার্সি, আরবি, এই তিনটি ভাষায় তারা কথা বলতো। বাংলা ভাষাটাকে তারা মনে করতো এটা হচ্ছে একটা ম্লেচ্ছ ভাষা, একটা মানে নিচু লোকের ভাষা, যেই কারণে বাংলা ভাষা শেখাটাকে তারা কি করতো? অবহেলা জ্ঞান করত, হ্যাঁ, বা নিচু মনে করতো। তারা এটার প্রতি তাদের একদম আকৃষ্ট ছিল না। নিজেরা যেরকম তারা করতো না, তেমন তাদের সন্তান সন্ততিও করাতো না। ফলে এটা থেকে বঞ্চিত হলেন কে? বঞ্চিত হলেন সুফিয়া কামাল। ছোটবেলাতে তার ইচ্ছে থাকলেও দেখতো যে পরিবার, আশেপাশের প্রজাসাধারণ যারা আছে তারা বাংলায় কথা বলতো, কিন্তু সুফিয়া কামাল এগুলো বুঝতো না। কিন্তু ভেতরে ভেতরে তার কিন্তু একটা কি ছিল, একটা কৌতূহল ছিল যে এরা কি কথা বলতেছে, যে এরা কথা বলতেছে অথচ আমি বুঝি না, কেন বুঝি না, আমাকে বুঝতেই হবে। তার ভেতরে একটা সুপ্ত প্রতিভা, একটা আকর্ষণ কিন্তু কাজ করতে থাকে। আর এই কৌতূহলটাই কিন্তু তাকে সামনের দিকে নিয়ে যায়। তো সে যখন খুব মানে বাহানা ধরলো তার মায়ের কাছে, খুব বাঘ ধরলো যে আমি বাংলা ভাষাটা শিখতে চাই, তখন তার মা তাকে খুব সহযোগিতা করেছে। বিশেষ করে সুফিয়া কামালের বাংলা ভাষার প্রতি প্রেম, বাংলা ভাষার প্রতি দরদ, এই যে মানে ভাষা প্রেম, ভাষার প্রতি যে দরদটা, এই দরদটা মানে এই বাংলা ভাষার প্রতি, বাংলা সাহিত্যের প্রতি প্রেমটার প্রথম জন্ম নিয়েছে তার মায়ের কারণে। তার মানে হচ্ছে তার মায়ের হাতেই তার বাংলা ভাষার প্রথম হাতে খড়ি হয়। এবং আরও বেশি সহযোগিতা করেছিল তাদের বরিশালে, মানে যেখানে তার মামার বাড়ি আছে, তার মামার বাড়িতে বিরাট একটা লাইব্রেরি ছিল, এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে বই ছিল, খুব রিচ, যেটাকে আমরা বলি সমৃদ্ধ এক লাইব্রেরি ছিল। এবং সেই লাইব্রেরি থেকে বই পড়ার একটা সুযোগ করে দিয়েছিলেন তার মা। তো যাই হোক, এভাবে তিনি আস্তে আস্তে কী করলেন, বাংলা ভাষাটাকে রপ্ত করলেন। তো বলছিলাম তার 13 বছর বয়সে যখন প্রথম বিয়ে হয়, তখন এই অপরিপক্ক একজন মেয়ের ভাষাকে, অপরিপক্ক মেয়ের এই সাহিত্য সাধনাকে, যেহেতু বাংলা ভাষা সে তখন রপ্ত করেছিল, এই বাংলা ভাষা রপ্তের পাশাপাশি সে ছড়া লেখার চেষ্টা করত, কবিতা লেখার চেষ্টা করত। এই অপরিপক্ক একজন কিশোরীকে সাহিত্য সাধনায় পুরোটাই মানে ব্রতী করার চেষ্টা করলেন কে? তার স্বামী সৈয়দ নেহাল হোসেন। তিনি একই সাথে ছিলেন প্রগতিশীল, একই সাথে তিনি ছিলেন উদার, এবং একই সাথে উনি ছিলেন সমাজসেবক।
তো সমাজসেবক হওয়ার কারণে, উদার হওয়ার কারণে তিনি কিন্তু কি করেছেন, তার নিজের স্ত্রী অর্থাৎ সুফিয়া কামালকে এই লাইনে আসার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। অর্থাৎ শিক্ষার আলো যাতে তার স্ত্রীও পায়, অর্থাৎ নারী যাতে বঞ্চিত না হয়, এই দিকটা উনি ভালোভাবে উপলব্ধি করেছিলেন। তো এখানে আরেকটা কথা উল্লেখ করা যেতে পারে, আপনারা জানেন সে 1911 সালের কথা বলছি। সে 1911 সাল কিংবা আশেপাশে প্লাস মানে 10 + 10 - আপনি আগে পিছিয়ে যদি আপনি হিসাব করেন, তখন কিন্তু আমাদের বাংলাদেশ ছিল না, তখন এটা ছিল ভারতীয় উপমহাদেশ। এই ভারতীয় উপমহাদেশে তৎকালীন সময়ে একজন নারী, আমরা এখন যেভাবে ক্লাস নেই, আমাদের ক্লাসের সম্মুখে যেরকম শিক্ষার্থীরা উপস্থিত থাকে, তখন কিন্তু শিক্ষার্থীরা এইভাবে উপস্থিত থেকে মানে পড়াশোনা করা, ক্লাস করাটা কিন্তু ছিল অকল্পনীয় একটা বিষয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। পুরুষরা মানে যেখানে সেখানে তারা যেতে পারতো, যথেচ্ছ বিচরণ করতে পারতো, কিন্তু নারীদের ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল। তাদের জন্য বাংলা পড়াটা আরও কী ছিল, আরও ঘৃণিত ব্যাপার ছিল। পড়াশোনা তো করতেই দিত না, তার মধ্যে বাংলাটা ছিল আরও ঘৃণিত বিষয়। তো যাই হোক, এই জায়গা থেকে মানে সুফিয়া কামাল বের হয়ে এসেছিলেন। এতে তার মানে স্বামী সৈয়দ নেহাল হোসেন সহযোগিতা করেছিলেন। সম্পর্কে তার মামাতো ভাই হতো, তার মামাতো ভাইয়ের সাথে বিয়ে হলো। তো প্রথম দিকে সহযোগিতা করেছিলেন, তার মা বাংলা ভাষার প্রতি দরদ তৈরি করে দিয়েছিলেন। তো সৈয়দ নেহাল হোসেন তার কবিতাগুলো, তার ছড়াগুলো শুধু লেখার ক্ষেত্রে উদ্বুদ্ধ করলেন না, এক্ষেত্রে তিনি সীমাবদ্ধ থাকলে তার লেখাগুলো কী করলেন, বিভিন্ন পত্রিকা তিনি নিজে প্রমোট করলেন যাতে তার লেখাগুলো ছাপে। বিভিন্ন যে সাহিত্য সংগঠন আছে সেই সংগঠনগুলোতে তাকে পরিচয় করিয়ে দিলেন। এভাবে ধীরে ধীরে আজকে আমরা যে সুফিয়া কামালকে পাচ্ছি, যে সাহিত্যিক সুফিয়া কামালের জন্ম হয়েছে, এটার প্রথম বীজ কিন্তু বপন করেছিলেন কে? সৈয়দ নেহাল হোসেন। সৈয়দ নেহাল হোসেন অর্থাৎ 1922 সালের কথা, 1922 সালে তাদের সংসার জীবন শুরু হয়। তো 1922 সালে যখন সংসার জীবন শুরু হয়, তাদের সংসার জীবন কিন্তু বেশি দিন টিকেনি। 1932 সালে সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যু হয়। তার মানে তাদের দাম্পত্য জীবন টিকেছিল প্রায় 10 বছরের মতো। তখন কিন্তু সুফিয়া কামাল একেবারেই তরুণ, মানে তরুণ বলতে তরুণী আর কি। আর সাহিত্যের উদীয়মান একজন মানে নক্ষত্র বলা যায়। তৎকালীন সময়ে নারী সাহিত্যিক ছিল একেবারেই কম। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পরপরই ধরা হতো কাকে? ধরা হতো সুফিয়া কামালকে। তো এই সময় সবচাইতে বেশি মশে পড়েছিলেন সুফিয়া কামাল। কেন মশে পড়েছিলেন? একদিকে তার মাথার উপর যে ছাতাটা ছিল, সে ছাতাটা কি হয়ে গেল, যে ছায়াটা ছিল সে ছায়াটা নাই হয়ে গেল। আর ওই সময় আরেকটা বিষয় ছিল যে বিশেষ করে মুসলিম মেয়েদের, হিন্দু রমণীদের তো, হিন্দু মেয়েদের তো বিধবা বিবাহের রেওয়াজ তো ছিলই না। এমনকি মানে মুসলিম যে সমস্ত মেয়েরা বিশেষ করে স্বামী পরিত্যক্তা হতেন, এদেরও মানে সহসায় বিয়ে হতো না। ফলে নানা দিক থেকে তিনি কি করলেন, চোখে একটু আলো ছায়া দেখলেন। তো সংসারে বোঝা হতে চাইলেন না, অন্যের বোঝা হতে চাইলেন না। এই সময়টাতে তিনি কি করলেন, মুষড়ে পড়েছিলেন। অনেকেই তাকে কাছের মানুষেরা বোঝালেন। তো পরবর্তীতে তিনি কি করলেন, কলকাতার একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতার চাকরি নিলেন। তো শিক্ষকতার চাকরি নিয়ে কিন্তু কোনোভাবে তিনি তার স্বামীকে ভুলতে পারতেছিলেন না। যখনই বসন্ত ঋতু আসে, তখনই তার প্রয়াত স্বামীর কথা মনে হয়, সৈয়দ নেহাল হোসেনের কথা মনে হয়। তো কোনো একটা সময়, কোনো একটা বসন্ত ঋতুতে যখন সে চেয়ারে বসে টেবিলে যখন কোনো কিছু নিয়ে লিখতেছিল, কোনো কিছু বিষয়ে ভাবতেছিল, তো এমনই একটা ঘটনার সময়, এমনই একটা মুহূর্তে তার একজন ভক্ত তাকে জিজ্ঞেস করতেছে। কবিতাটির স্টার্টিং হয়েছে এইভাবে, হে কবি, নীরব কেন ফাগুন যেসেছে ধরায়, বসন্তে বলিয়া তুমি লবে রাখে তব বন্দনায়।
হে কবি, অর্থাৎ সম্বোধন পদ দিয়ে, দেখবেন ইনভার্টেড কমার মাধ্যমে সম্বোধন পদ দিয়ে কবিতাটি শুরু হয়েছে। প্রশ্নটা এভাবে আসতে পারে, আপনার কোন কবিতা পঠিত, কোন কবিতা সম্বোধন পদ দিয়ে শুরু হয়েছে, অথবা আপনার কোন কবিতাটা, আপনার পঠিত কোন কবিতাটি সংলাপ নির্ভর কবিতা। তাহলে কিন্তু অনেক সত্য হতে পারবে, এটি কি তাহারই পরে মনে। তো এই বসন্তে বিচ্ছেদের সুর তার মনোবীণায় কিন্তু ঝংকৃত হয়েছে। বসন্তে যখন গাছের পুরাতন পাতাগুলো পড়ে গিয়ে যখন নতুন নতুন পাতা যখন জন্ম নেয়, নতুন ফুলে ফলে যখন ভরে ওঠে গাছপালাগুলো, প্রকৃতি যখন নতুন সাজে সজ্জিত হয়, এই নতুন সাজ নতুন সজ্জা কোনো কিছুই তার মনে প্রভাব ফেলতে পারে না, তার চিন্তায়, মনে, মননে, মনীষায় কোনোটাতে কিন্তু প্রভাব ফেলতে পারে না। তার পুরো আনন্দ জুড়ে বেদনাটা ভরপুর হয়ে থাকে, বিচ্ছেদটা ভরপুর হয়ে থাকে। কিসের বিচ্ছেদ? স্বামী হারানোর বিচ্ছেদ, তার একজন শরীর হারানোর বিচ্ছেদ, তার একজন গাইড হারানোর বিচ্ছেদ, তার একজন অভিভাবক হারানোর বিচ্ছেদ, তাকে তার অন্তর জুড়ে হাহাকার, যেটাকে বলে রিক্ততার যে একটা সুর, তার সমস্ত অস্তিত্ব জুড়ে সেটা কাজ করে। তাকে স্মরণ করে, অর্থাৎ সৈয়দ নেহাল হোসেনকে স্মরণ করে এই বসন্ত ঋতুতে সে কী করেছে, তার মনের যে অনুভূতি, ব্যক্তি অনুভূতি, সেই অনুভূতিটাকেই উনি কী করেছেন, ছন্দে ভাব ভাষায় অলঙ্করণের মধ্য দিয়ে এই কবিতার মাধ্যমে নানাবিধ ব্যঞ্জনায় উনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।